ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। ডারউইনে এক ব্যতিক্রমী ফটো সেশনের অংশ হয়েছেন তাসকিন আহমেদ এবং অ্যালেক্স ক্যারি। মাছ ধরে তারা ফটো সেশন করেছেন। একটা ব্যতিক্রমী উদ্যোগ দেখা গেছে এবং ডারউইন টেস্টের আগে অনেক জল্পনা কল্পনা চলছে, অনেক কথাবার্তা চলছে বাংলাদেশ কেমন পারফরমেন্স করবে। তাসকিন আহমেদ কিন্তু বলেছেন যে কন্ডিশনটা চ্যালেঞ্জিং হলেও বাংলাদেশ কিন্তু আস্তে আস্তে উতরে ওঠার চেষ্টা করছে। তবে সত্যি কথা বলতে এই ফটো সেশনটা কিন্তু দেখার মতো একটা ব্যাপার ছিল। তাসকিন এবং অ্যালেক্স ক্যারি তারা চমৎকারভাবে সে কাজটা করেছেন। অবশ্যই ভবিষ্যতের জন্য কিন্তু এক ধরনের দৃষ্টান্ত রেখে দিলেন যে একটা সিরিজে কিভাবে ব্র্যান্ডিং করতে হয়। আগস্টের এই সময়টাতে সাধারণত ক্রিকেট রোমাঞ্চ খুব একটা কাজ করে না অস্ট্রেলিয়ানদের মাঝে, আর ডারউইনে সেটি নেই বললেই চলে। নর্দার্ন টেরিটরির এই শহরে টেস্ট হয়েছে কেবল দুটি, যার সবশেষটি 22 বছর আগে। তাই ডারউইনে ক্রিকেট আবহ তৈরিতে ব্যতিক্রমী এক উদ্যোগ ক্রিকেট অস্ট্রেলিয়ার। সমুদ্র সৈকতে হলো অস্ট্রেলিয়া বাংলাদেশ টেস্ট সিরিজের আনুষ্ঠানিক ফটো সেশন, যেখানে স্বাগতিক তারকা অ্যালেক্স ক্যারির সঙ্গী টাইগার পেসার তাসকিন আহমেদ। 2003 সালে সবশেষ ডারউইনে যখন বাংলাদেশ টেস্ট খেলতে নেমেছিল, তখন তাসকিন আহমেদের বয়স ছিল মাত্র 8 বছর। এরপর জাতীয় ও যুব দলের জার্সিতে একাধিকবার অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে ও টি-20 খেললেও এবারই প্রথম টেস্ট খেলার রোমাঞ্চ এই টাইগার পেসারের। অস্ট্রেলিয়ার মাটিতে ও তাদের বিপক্ষে টেস্ট ক্রিকেট খেলা আমাদের সব ক্রিকেটারের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। আমাদের জন্য সিরিজটা নিশ্চিতভাবেই সহজ হবে না, তবে আমরা নিজেদের সেরাটা দিতে আশাবাদী। এবারের সিরিজের শুরুটা অবশ্য হয়েছে হতাশা দিয়ে। একমাত্র প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে নাজমুল শান্তর দল। দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে মাত্র 54 রানে, তাতেও হতাশ নন তাসকিন। হেরে যাওয়ার অনুভূতিটা অবশ্যই সুখকর ছিল না, তবে ক্রিকেটে এমনটা হতেই পারে। আমরা এখনও এখানকার কন্ডিশন ও উইকেটের সাথে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। ম্যাচটা হেরে গেলেও ভালো একটা প্রস্তুতি হয়েছে। মাছ শিকারের জন্য আলাদা সুনাম আছে ডারউইন শহরের। তাই সৈকতে শুধু ফটো সেশন নয়, বোটে করে ফিশিংয়েও নেমেছিলেন তাসকিন ক্যারিরা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। মাছ শিকার করছেন তাসকিন আহমেদ। তবে সত্যি কথা বলতে বিগ ফিশ স্টিভেন স্মিথ বা ট্রাভিস হেডদেরকে শিকার করতে পারবেন কিনা সেটা অবশ্যই সময় বলে দেবে। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে আজকের দিনে যুক্ত হচ্ছেন আমাদের আজকের অতিথি আহমেদ বিন পারভেজ, ক্রীড়া বিশ্লেষক। পারভেজ, প্রথমত একটু আপনাকে জিজ্ঞেস করি, আপনি কখনো মাছ ধরেছেন? না, মাছ ধরিনি, তবে মাছ ধরা দেখেছি। মাছ ধরা দেখেছেন এবং কমেন্ট্রি যখন আমরা করি পারভেজ, তখন আমরা কিন্তু অনেক বোলারকেও বিগ ফিশ ধরতে দেখি। বাট ওয়েন দ্য টিম ইজ অস্ট্রেলিয়া এবং বাংলাদেশে যখন তৃতীয় পেসারের একটা সংকটের জায়গা আছে, সব কিছু মিলিয়ে আসলে কি মনে হচ্ছে এই টেস্টটা আসলে কেমন হতে পারে? ব্যাপারটা কি এরকম ঘটবে যে ডারউইনে অস্ট্রেলিয়া আসলে বাংলাদেশকে আউটপ্লেট করে দেবে? অনেকে আবার বলছেন যে নর্দার্ন ট্রপিক্যাল অঞ্চল, সেটা বাংলাদেশের মতো ওয়েদার থাকে, সো বাংলাদেশেরও সম্ভাবনা অনেকে দেখছেন। সো হোয়াটস ইউর থট অন দ্যাট? প্রথমত আমার মনে হয় যে বাংলাদেশ যখন 23 বছর আগে খেলতে গিয়েছিল তখন পরিপ্রেক্ষিত একরকম ছিল, এখন কিন্তু এক্সপেকটেশনটাও ভিন্ন। বাংলাদেশ এখন টেস্ট ক্রিকেটে যে ডেভেলপমেন্টটা করেছে, এবং আমার মনে হয় বাংলাদেশকে যথেষ্ট সম্মান দিয়ে অস্ট্রেলিয়া তাদের সেরা স্কোয়াডটাও নামাচ্ছে। বাট খেলাগুলো এমন এন্টিটিতে হচ্ছে, এমন সব জায়গায় হচ্ছে, খোদ অস্ট্রেলিয়ার প্লেয়াররাই কিন্তু বলছেন যে অনেক কিছু আননোন তাদের জন্যও আছে, কারণ সেখানেও তারা টেস্ট সাধারণত খেলে না, এবং সেখানকার যে কন্ডিশনটা রয়েছে সেটাও আসলে টিপিক্যাল গ্যাবা বা অ্যাডিলেড এই ধরনের কন্ডিশন না, যেখানে অস্ট্রেলিয়া সর্বশেষ অ্যাশেজ গুলো খেলেছিল ইংল্যান্ডের সঙ্গে। সো কন্ডিশনটা বাংলাদেশের জন্য অবশ্যই দুরূহ, তবে অস্ট্রেলিয়ার জন্য যে খুব পরিচিত ব্যাপারটাও আসলে এরকম না। সো এই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে একটা ব্যালেন্সিং ফ্যাক্টর আছে, যেহেতু অস্ট্রেলিয়ার মোটামুটি রিনাউন্ড কোনো ভেনিউ গুলোতে খেলা হচ্ছে না। এবং আপনি যেটা বলেছেন একেবারে সঠিক, ওয়েদার ওয়াইজ যে ব্যাপারটা সেটা হচ্ছে বেশ ট্রপিক্যাল ওয়েদার, বেশ গরম এবং বেশ শুষ্ক একটা আবহাওয়া সে সময় বিরাজ করবে। সো ওভারঅল ইভেন অস্ট্রেলিয়ার যে কিউরেটর, তিনিও নাকি একটা উক্তিতে বলেছেন যে এই উইকেটটা সাধারণত যে ধরনের অস্ট্রেলিয়ান উইকেট আমরা এক্সপেক্ট করি যে এক্সট্রা বাউন্স, ফিজ, স্পাইসি উইকেট হবে, ওই ধরনের হয়তো উইকেট হবে না টিপিক্যালি। এবং ট্রপিক্যাল কন্ডিশনের কারণে প্লাস অতিরিক্ত যে গরম সেটার কারণে এবং ড্রাইনেসের কারণে এমনও হতে পারে যে এটা আসলে বাংলাদেশের জন্য খানিকটা ফেভারেবল হলেও হতে পারে, ওই সেন্সে যে ওয়েদার কন্ডিশন প্লাস স্পিনারদের ইম্প্যাক্ট সেই জায়গাটার মধ্যেও কিন্তু বাংলাদেশের
কোনো কোনো জায়গায় সুবিধা থাকতে পারে বাংলাদেশ নিজেদের কন্ডিশনে যেভাবে খেলে। সো ওই সেন্সে আমার মনে হয় যে এটা একেবারে যে টিপিক্যাল অস্ট্রেলিয়ান স্পাইসি উইকেটে খেলা হবে ওই ভাবে চিন্তা করাটা বোধহয় যাবে না। যেই প্রথম টেস্টটা হবে ডারউইনে, সেটার জন্য আসলে প্রস্তুতিটা অন্যরকম থাকতে হবে দুই দলেরই। এক্সপেকটেশন ডেফিনেটলি আশাটা এটাই করতে পারি যে 23 বছর আগে যেভাবে বাংলাদেশ খেলেছে তার থেকে তো ডেফিনেটলি মাচ বেটার পারফরমেন্স একটা আশায় আমরা করতে পারি। এবং অস্ট্রেলিয়ারও যে দুর্বলতার জায়গা নেই তাও কিন্তু না, তারা 4-1 ইংল্যান্ডের সঙ্গে যদিও অ্যাশেজটা জিতেছিল কিন্তু সেটাও কিন্তু তারা খেলেছে প্রায় 6 মাস আগে, জানুয়ারিতে তাদের শেষ টেস্টটা খেলেছে। এবং তাদের ব্যাটাররাও যে আহামরি খুব ভালো ফর্মে আছেন সেটাও না, মূল সমস্যাটা তাদের বোলিং অ্যাটাককেই আমরা কিভাবে ফেস করবো। সো ওই ব্যাটেলটার উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করছে যে বাংলাদেশের ব্যাটার্স ভার্সেস অস্ট্রেলিয়ার এই ওয়ার্ল্ড ক্লাস বোলিং অ্যাটাকটা, এইটাই আমার মনে হয় পুরো সিরিজে একটা বড় পার্থক্য করে দেবে। পারভেজ, আমাদের হাতে একটা রিপোর্ট আছে, আমরা রিপোর্টটা দেখে এসে প্রাসঙ্গিক আরো দুইটা প্রশ্ন আপনার কাছে আমি করতে চাই। এবং প্রাসঙ্গিক যে প্রসঙ্গটা নিয়ে আমরা কথা বলতে চাই সেটা হচ্ছে ট্রাভিস হেড আসলে কথা বলেছেন মূলত প্র্যাকটিস গেমে বাংলাদেশ কেমন করেছে সেটা দেখে বাংলাদেশকে আসলে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই, অর্থাৎ বাংলাদেশকে হালকাভাবে অস্ট্রেলিয়া নিচ্ছে না, তারা সমীহ করছে এরকম কথা তারা বলছে। কিন্তু আদৌ কি সত্যিকারের অর্থে বাংলাদেশকে তারা সমীহ করছে কিনা সেটা কিন্তু একটা অনেক বড় প্রশ্নের জায়গা আসতে পারে, নাকি সেটা শুধুমাত্র বলার জন্যই তারা বলছে। তবে ডেফিনেটলি যখন ডারউইনের টেস্ট ম্যাচটা হবে, ডারউইনের কন্ডিশনটা কিন্তু অস্ট্রেলিয়ার জন্য খুব যে ফেভারেবল বা খুব যে পরিচিত কন্ডিশনটা কিন্তু সেরকমও না। ট্রাভিস হেড কথা বলেছেন, তিনি সামগ্রিকভাবে কি বলেছেন আমরা দেখে আসব। হারের পর বাংলাদেশ চারদিকে চলছে নানা সমালোচনা, তবে এই সমালোচনার মাঝেই লাল সবুজের প্রতিনিধিদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড। 54 রানে অল আউট হওয়া নিয়ে হেডের সাফ কথা, প্রস্তুতি ম্যাচ মানেই পরীক্ষার মঞ্চ, যেখানে মনোযোগ অন্য কোথাও থাকতেই পারে। তবে টাইগারদের প্রথম ইনিংসে 270 রান এবং সেঞ্চুরিকে ঠিকই প্রশংসায় ভাসিয়েছেন তিনি। বাইরে থেকে ফলাফল খারাপ দেখালেও ভেতরের প্রস্তুতি নিয়ে যে বাংলাদেশ দল এক চুল ছাড় দিতে নারাজ তা মেনে নিয়েছেন হেড। প্রস্তুতি ম্যাচগুলো এমনই হয়ে থাকে, আমিও বছরের পর বছর ধরে এরকম কিছু বাজে ম্যাচ খেলেছি। এই ম্যাচগুলো সবসময়ই বেশ চ্যালেঞ্জিং, বাইরে থেকে দেখতে ফলাফল যেমনই লাগুক না কেন তারা হয়তো কিছুটা হতাশ হতে পারে, তবে দল হিসাবে ভেতর থেকে তারা শুধু বৃহস্পতিবারের ম্যাচটি নিয়েই চিন্তা করছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছে অস্ট্রেলিয়া। অজিরা যে কোনোভাবেই টাইগারদের হালকাভাবে নিচ্ছে না তা পরিষ্কার করে দিয়েছেন হেড। তিনি স্পষ্ট জানিয়েছেন বড় দলের বিপক্ষে প্রত্যাশার চাপই অনেক সময় কাল হয়ে দাঁড়ায়। আমি বলবো প্রত্যাশা কিছুটা কমিয়ে রাখা ভালো। মাঝে মধ্যে বড় দলগুলোর বিপক্ষে খেলার সময় আমরা ভাবি যে কোনো মতে টিকে থাকলেই হবে, কিন্তু বাংলাদেশের মতো দলের বিপক্ষে যখন আপনি খেলেন যারা গত সপ্তাহে ভালো করেছে, তখন প্রত্যাশা থাকে যে আমি অনেক রান করব, আর এটাই মাঝে মধ্যে কাল হয়ে দাঁড়ায়। টেস্ট চ্যাম্পিয়নশিপের এই লড়াইয়ে অস্ট্রেলিয়া নামছে পূর্ণ শক্তির দল নিয়েই। ডারউইনের কন্ডিশনে অজিদের মাটিতে টাইগাররা কি পারবে কোনো অঘটন ঘটাতে? রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। আমাদের অতিথি আহমেদ বিন পারভেজ আমাদের সঙ্গে যুক্ত আছেন। পারভেজ, আমরা যেমনটা দেখছিলাম যে প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ান একজন স্পিনার তিনি 6টা উইকেট নিয়েছেন। এর আগে অস্ট্রেলিয়া এ বনাম শ্রীলঙ্কা এর মধ্যকার যে সিরিজ হয়েছিল সেখানেও শ্রীলঙ্কান স্পিনাররা ডমিনেট করেছিলেন, সেটাও আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশের যেহেতু তৃতীয় পেসারের শেপে একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, খালেদ বলি, ইবাদত বলি বা মুশফিক বলি, নট আপ টু দ্য মার্ক, এই মুহূর্তে কারেন্টলি তারা বেস্ট শেপে নাই। অস্ট্রেলিয়াতে আমরা দেখলাম লম্বা স্পিনাররা ভালো সুবিধাও পেয়েছেন। আপনার কাছে কি সামহাও মনে হয় যে বাংলাদেশের এই লাইন আপে 16 জনের লাইন আপ যদি চিন্তা করি, আমি সেরা 11-র কথা বলছি না, বাট 16 জনের লাইন আপে নাইম হাসানের মতো একটা অপশন বাংলাদেশ চাইলে রাখতে পারতো, যদি কন্ডিশন ডিমান্ড করে সেক্ষেত্রে তাকে খেলেও দেওয়া যেত? আমার তো মনে হয় একেবারেই সঠিক, কারণ আপনি দেখেন যে এই সিচুয়েশনটার মধ্যে স্পিনারদের ভালো করার পেছনে একটা বড় ফ্যাক্টর যেটা কাজ করেছে। ইভেন ওয়ার্ম আপ ম্যাচটাতে আমরা দেখলাম রকি চিলি তিনি প্রথম ইনিংসে 6টা উইকেট পেলেন, পরের ইনিংসেও তিনি 2টো উইকেট পেয়েছিলেন। এই জায়গাটার মধ্যে একটা হাইট ফ্যাক্টর কিন্তু কাজ করেছে, সেখানে কিন্তু অস্বাভাবিক কোনো টার্ন স্পিনাররা খুব বেশি আদায় করতে পারছেন না, বাট মূলত উইকেটের যে বাউন্সটা সেটার বেটার ব্যবহার যারা ইউজ করতে পারছেন, যাদের হাইট আছে, ওই হাই প্রোফাইলের হাইট সহ উপর থেকে বল ছাড়তে পারার যে অ্যাবিলিটি, এই স্পিনারদেরই আসলে বেটার করার চান্সটা বেশি, এবং রকি চিলি সেটাই করেছেন। নেথান লায়নের কথাও যদি বলি, যিনি অস্ট্রেলিয়ার মূল একাদশে ডেফিনেটলি থাকবেন, তারও কিন্তু সেই উচ্চতার অ্যাডভান্টেজটা তিনি নেওয়ার চেষ্টা করবেন। তো সেই তুলনায় কারেন্টলি যে দুজন আছেন আমাদের, মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল, তাদের কিন্তু ওইটা তাদের স্ট্রংগেস্ট পয়েন্ট না যে তাদের হাইট আছে। সো এক্সট্রা বাউন্স আদায় করার যে ব্যাপারটা, সেই জায়গাটাতে ডেফিনেটলি নাইম হাসান একটা ইম্প্যাক্ট রাখতে পারতেন। এবং আমরা আসলে একটা প্রিমেডিটেটেড মাইন্ডসেট নিয়েই অস্ট্রেলিয়াতে যাচ্ছিলাম, ওই চিন্তায় যে উইকেট গুলো নিশ্চয়ই আমাদের জন্য বই
তৈরি করতে গিয়ে অস্ট্রেলিয়া হয়তো প্রচুর ঘাস দেবে এবং এমন ধরনের উইকেট দেবে যেখানে পেস বোলারদের একটা অ্যাডভান্টেজ থাকে। কিন্তু দিন শেষে কিন্তু আমরা রিয়েলিটি চেক যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে স্পিনারদেরও একটা ভালো রোল থাকবে, এবং যেহেতু আবহাওয়াটা অনেক শুষ্ক, খুব কুইকলি স্পিনাররা ইম্প্যাক্ট রাখা শুরু করে দেবেন। সো ওই জায়গা থেকে ডেফিনেটলি 16 জনের একটা স্কোয়াড তৈরি করে সেখানে নাইম হাসানকে নেয়াই যেত, কারণ দুজন স্পিনার নিয়ে যাওয়াটাই তো একটা রিস্ক। আপনি যে কোনো সিরিজে যখন যাবেন ডেফিনেটলি 3 জন প্রতিষ্ঠিত স্পিনার আপনার স্কোয়াডে রাখতে পারলে আপনার কোয়ালিটি বেটার, এবং মিরাজ একজন অলরাউন্ডার, সুতরাং তাকে তো অলরাউন্ডার ক্যাটাগরিতে রাখছি। তাকে ছাড়াও 2 জন স্পিনারকে আমার মনে হয় একটা অ্যাওয়ে ট্যুরে ক্যারি করাটা বাঞ্ছনীয় ছিল। আনফর্চুনেটলি সেটা হয়নি, বাট এখন যা রসদ আছে সেটা দিয়ে তো আসলে এগিয়ে যেতে হবে। এবং পেস বোলিং এর জায়গাটায় ডেফিনেটলি নাহিদ রানাকে না পাওয়াটা বা শরীফুলকে, এখনো আমি মিরপুরে দেখছিলাম ওই বাংলাদেশ মালয়েশিয়া ম্যাচটা শেষ হওয়ার পরও শরীফুল কিন্তু মিরপুরে তার ফিটনেস নিয়ে কাজ করে যাচ্ছিলেন, তিনি এখনো দেশেই আছেন। সুতরাং ফিট যদি হয়েও যান ফার্স্ট টেস্ট কিন্তু তিনি মিস করছেন। সো ওই জায়গাটার মধ্যেই আমাদের শক্তি অনেকটা খর্ব হয়ে গেছে। যেই 3 জন পেসার থাকবে ডেফিনেটলি হাসান মাহমুদ, তাসকিন আছেন, বাট তার সঙ্গে মুশফিক, এবাদত, খালেদের যে কাউকেই যদি আমরা বসাই সেই জায়গায়, ওর থেকে বেটার অপশন কি নাইম হাসান হতে পারতেন কিনা, নতুন করে কিন্তু প্রশ্নটা এখন সেভাবেই আগাচ্ছে। আমি যতদূর শুনতে পেয়েছি শরীফুল হয়তো বা সেকেন্ড টেস্ট থেকে অ্যাভেলেবেল হবেন বা এরকম কিছু একটা। আমি একটু বাংলাদেশের ব্যাটিং নিয়ে কথা বলতে চাই পারভেজ। সেই ব্যাটিংয়ের জায়গাটা হান্নান সরকার সাম্প্রতিক সময় একটা কথা বলেছেন যে ড্রাইভের বলগুলোতে সংবরণ করতে হবে, লোভ সংবরণ করতে হবে। প্র্যাকটিস ম্যাচে কিন্তু আমরা এমনটা দেখি নাই যে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেটা 54 রানে অল আউট হলেন তারা হাই বাউন্সি কন্ডিশনে আউট হয়েছেন, তারা কিন্তু ড্রাইভের বলেই আউট হয়েছেন, সামনের বলে আউট হয়েছেন, পায়ের বলে আউট হয়েছেন। সো এই জায়গাটা সামহাও মনে হয় কিনা যে মানে মিসক্যালকুলেশন হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানদের, কিংবা মুশফিকুর রহিম বা মুমিনুল হকের মতো ব্যাটসম্যান যখন সামনের বলে আউট হবেন তখন আপনি আমি তো আসলে এই জায়গা থেকে কিছুই বলতে পারি না, তাই না? দিন শেষে আমাদের সকল বিশ্লেষণই শূন্য। রাইট, অ্যাবসলিউটলি। এবং আপনি দেখেন যে দুইটা ইনিংসেই 2 প্যাটার্নের ঘটনা ঘটেছে। আপনি ফার্স্ট ইনিংসে দেখবেন যে স্পিন খেলার দিকে আমাদের যে দুর্বলতা, স্পিনের যে এক্সট্রা বাউন্স সেটা ফেস না করতে পারার দুর্বলতা ব্যাটারদের মধ্যে চোখে পড়েছে। এবং দ্বিতীয় ইনিংসটা যেটা আমরা খেয়াল করলাম যে ক্যাম্বেল থমসন, তাদের পেসার ওই অস্ট্রেলিয়া একাদশের, তিনি একাই 8টা উইকেট পেয়েছেন এবং মোটামুটি ফুল লেন্থেই বল করে করে তিনি কিন্তু উইকেটগুলো তুলে নিয়েছেন, স্টাম্পকে অ্যাটাক করে, স্টাম্পের মধ্যে বল করে। সো ড্রাইভিং লেন্থের বল আসলেই সত্যি কথা যেটা বলতে হয়, যদি এক্সট্রা বাউন্স থেকেও থাকে ফুলার লেন্থেও কিন্তু সেখান থেকে একটা ভ্যারিয়েবল বাউন্স আসতে পারে, এবং সে কারণে হয়তো ব্যাটাররা একটু বিভ্রান্তিতে আছেন। এবং হান্নান সরকার তিনি তো নিজে বাংলাদেশের বেস্ট এভার পারফরমেন্সটা দিয়েছেন ওই 23 বছর আগের যে টেস্ট সিরিজ বাংলাদেশ খেলতে গিয়েছিল, 2টো 50 ছিল তার গিলেস্পি, ম্যাকগ্রা এবং ব্রেটলিদের এগেইনস্টে। সো সেই জায়গা থেকে তার যে টোটকাটা আমার মনে হয় সেটা এখনো কার্যকর, যে আপনি স্টাম্পের মধ্যে থাকা বলটাকে অবশ্যই ভার্টিক্যালি খেলার চেষ্টাই করবেন, লোভ সম্বরণ করতে হবে ড্রাইভে যাওয়ার থেকে, এবং ডেফিনেটলি বল ছাড়ার দিকেও একটা ভালো মনোযোগ রাখতে হবে। তবে দিন শেষে ব্যাপারটা আসলে এরকম যে পেসাররা যখন বল করতে আসেন অস্ট্রেলিয়াতে, আপনার কিন্তু হরিজন্টাল ব্যাটেও খুব সাবলীল থাকতে হবে। তো সেই জায়গাটার মধ্যে আমরা দেখলাম যে প্রত্যেকটা ব্যাটারই মোটামুটি ফেল করেছেন ওয়ার্ম আপ গেমটাতে। মেহেদী হাসান মিরাজ অন্তত এক জায়গা থেকে সফল ছিলেন যে তিনি স্পিনারদেরকে ঠিকঠাক অ্যাটাক করতে পেরেছেন, পেসারদের এগেনস্টে স্কোয়ার অফ দ্য উইকেট ভালো খেলেছেন। সো এই একটা টেমপ্লেট অলরেডি মিরাজ সেট করে রেখেছেন আমাদের বাদবাকি ব্যাটারদের জন্য। পারভেজ, আপনি আমাদের সঙ্গে থাকবেন, একটু থামিয়ে দিতে হচ্ছে এই কারণে, কারণ খালেদ মাসুদ পাইলট কথা বলেছেন যে 23 বছর আগে বাংলাদেশ অস্ট্রেলিয়াতে খেলতে গিয়েছিল, এখন বাংলাদেশের কি অবস্থায় আছে, আসলে সিচুয়েশনটা একই রকম কিনা। পাইলট কথা বলেছেন, আমরা শুনে আসবো। 2003 সালে প্রথম শেষবার অস্ট্রেলিয়া সফরে টেস্ট খেলেছিল বাংলাদেশ, যে সফরে টাইগার দলের 2 টেস্টেই খেলেছিলেন তৎকালীন উইকেট রক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলট। এবার দীর্ঘ 23 বছর পর আবারও সেই ডারউইনে অজিদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলবে নাজমুল শান্তর দল। কেমন হবে ডারউইনের কন্ডিশন? সিডনি বা গ্যাবার মতোই বাউন্সি পিচ হবে কি, প্রশ্ন ছিল পাইলটের কাছে। আমার মনে হয় 2003-এ যখন আমরা খেলেছিলাম তখন তো একটু স্লো উইকেট ছিল এবং কাইন্ড অফ বাংলাদেশের মতো উইকেট ছিল, বাট এখন তো 2026, আমার মনে হয় 23 বছর হয়ে গেছে। বাট আমি মনে করি সেখানে কিন্তু একটু স্লো উইকেটই হবে, বিকজ ওয়েদারটা কিন্তু অলমোস্ট কাইন্ড অফ বাংলাদেশের মধ্যে থাকে ডারউইনে। প্রায় 2 যুগ পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। সবশেষ সফরের 2 টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল পাইলট সুজনরা। এবার কি করবে বাংলাদেশ? মুশফিক, মুমিনুল, শান্তদের মতো অভিজ্ঞ ক্রিকেটার আছে দলে। এবার কি পজিটিভ ফলাফল আশা করা যায়? পাইলটের উত্তরটা না। কিন্তু কেন? এই ম্যাচ না দেখে আমার কাছে ওভারঅল যদি বলা হয়, আমি বলবো যে ক্রিকেটের টেস্ট এরিনাতে আমরা বাংলাদেশ টিম কিন্তু এখনো ডেভেলপ করে নাই। বাংলাদেশ টিমের এই 26 বছর, আমার মনে হয় 26 বছরে যে জায়গায় বাংলাদেশ টিম যাওয়ার কথা ছিল, আমার কাছে মনে হয় যে ফ্যাসিলিটিস, যে ধরনের আমাদের অনেক রকম যে বোর্ডের মানে কার্যক্রমগুলো থাকে, সেই তুলনায় আমাদের আরও অনেক ডেভেলপ করা ছিল, আরও অনেক ভালো ভালো পারফরমেন্স হওয়া ছিল। হয়তো প্লেয়ারের পরিবর্তন হয়েছে কিন্তু রেজাল্টের খুব বেশি পরিবর্তন আসে নাই।
অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 3 দিনের প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। একেবারেই অনভিজ্ঞ এক দলের কাছে দ্বিতীয় ইনিংসে মাত্র 54 রানে অল আউট হয়েছে শান্তরাম। পাইলটের মতে এই পারফরমেন্সেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দলের সামর্থ্য কতটা। যে প্রস্তুতি ম্যাচ থেকে আত্মবিশ্বাস পেতে পারত ব্যাটাররা, সেটি এখন চোখ রাঙাচ্ছে ব্যর্থতার। সেকেন্ড ইনিংসে 54 রানে অল আউট হয়ে গেছে। ব্যাটসম্যানদের যে প্র্যাকটিস, ওই কন্ডিশনে ব্যাটসম্যানদের যে একটা সুন্দর হেলদি রান করবে, সবাই ইন্ডিভিজুয়ালি পারফর্ম করবে এবং হয়তো রেজাল্টও একটা আসবে টিমের। বিফোর টেস্ট ম্যাচ যে ধরনের 3 দিনের ম্যাচে যে আপনি নিজেদেরকে কনফিডেন্সটা বিল্ড আপ করার জন্য যে ধরনের পারফরমেন্স দরকার সেটা হয় নাই। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল দলের কোচ একটা গুরুতর অভিযোগ করেছেন যে বেতন না পাওয়ার কারণে স্ত্রী সন্তানদের কাছে খাবারের টাকাও তিনি পৌঁছাতে পারছেন না। অভিযোগ তুলেছেন বাফুফের উপরে। বাকিটা আমরা বিস্তারিত রিপোর্টে দেখে আসব। We're gutted, losing money, constant miscommunication, no communication. That's the big word. হঠাৎই বোমা ফাটালেন গত জুনে বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল দলের দায়িত্ব নেয়া ইংলিশ কোচ জেরার্ড জোন্স। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জানান, স্ত্রী সন্তানদের খাবারের টাকা পাঠাতে না পেরে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন। ব্যাংকিং জটিলতা ও ব্যক্তিগত আর্থিক তথ্য ফাঁসের গুরুতর অভিযোগও তুলেছেন তিনি। বেতনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কোচ বর্তমানে যশোর থেকে ঢাকায় অবস্থান করছেন। We're gutted, losing money. তবে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো ঢাকায় চলাচলের সময় মানুষ তার গাড়িতে ধাক্কা দিয়েছে, গাড়ি ঘিরে ধরে টাকা চেয়েছে। বারবার এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে নিজেকে ভীষণ ভীত, আতঙ্কিত ও একা বলে দাবি করছেন জোন্স। No communication. That's the big word. No communication. We're here. All three of us are having the same problem. তবে বাফুফের স্পষ্ট দাবি, চুক্তি অনুযায়ী মাসের 10 তারিখের মধ্যেই কোচের অ্যাকাউন্টে বেতনের টাকা পরিশোধ করা হয়েছে। এক দেশ থেকে আরেক দেশে অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের নিয়ম রয়েছে। বাফুফের অ্যাকাউন্টে থাকা ব্যাংকে গিয়েও কোচ বাজে আচরণ করেছেন। চুক্তি অনুযায়ী মাসের 10 তারিখ জোন্সকে বেতন দেওয়ার কথা। আজ তার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে, সেটা ইংল্যান্ডে পাঠাতে প্রক্রিয়া রয়েছে। কোচকে সামগ্রিক বিষয়ের জন্য সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। এমন আচরণ মোটেও প্রত্যাশিত নয়। জোন্সের এমন কাণ্ডে বিব্রত ফুটবল ফেডারেশন। কোচের সঙ্গে চুক্তি নতুন করে ভাবাচ্ছে ফেডারেশনকে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। আবারও যুক্ত হতে চাই আজকের দিনের অতিথির সঙ্গে। আহমেদ বিন পারভেজ আমাদের সঙ্গে যুক্ত হবেন। পারভেজ, আমরা মূলত বাংলাদেশ এইচপি এবং মালয়েশিয়া টিমের মধ্যকার যে টি-20 সিরিজটা শেষ হলো সেটা নিয়ে একটু কথা বলতে চাই শেষের দিকে। রুবেল ডেফিনেটলি প্লেয়ার অফ দ্য সিরিজ তাকে আমরা বলতে পারি। আনঅফিসিয়ালি আমরা যারা কমেন্ট্রি করেছে আমরা সেটাই বলেছিলাম, যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে আলাদা কোনো পুরস্কার রাখে নাই। বাট বাংলাদেশের এই সার্কিটে রুবেল বা আলিসদের মতো মিস্ট্রি স্পিনারদের যে এখন কদর করা হচ্ছে, তার মানে বাংলাদেশ ক্রিকেট টিম ম্যানেজমেন্ট তারা তো অবশ্যই এই গুরুত্বটা অনুধাবন করছেন। অবশ্যই অনুধাবন করছেন এবং ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, কদর করা হচ্ছে এটাও যেমন একটা বিষয়। অনেক সময় কিন্তু দেখা যায় যে যতবার সুযোগ দেওয়া হয় আলিসকে কিংবা রুবেলকে আমরা যদি বলি, তারা যদি প্রথম ম্যাচেই বা প্রথম সুযোগেই ইম্প্যাক্টটা না রাখতে পারতেন তাহলে কতটুকু কদর করা হতো এটা আমি আসলে নিশ্চিত নই। কারণ আমরা লেগ স্পিনারদের ক্ষেত্রে ব্যাপারটা দেখি যে একটা ম্যাচে চেষ্টা করানো হয়, হঠাৎ করে সেই দিন যদি তার না ক্লিক করে যায় পর থেকে দেখা যায় তিনি ম্যাচ পাচ্ছেন না। ব্যাপারটা অনেক ক্ষেত্রে এর আগে ঘটেওছে। সো সেই দিক থেকে আমি বলবো যে কদর করা হয়েছে বা সুযোগ দেওয়া হয়েছে। তবে আলিস এবং রুবেলকে ক্রেডিট যে তারা প্রথম সুযোগগুলোকেই কাজে লাগিয়েছেন, মানে এমন ইম্প্যাক্ট শুরুতেই রেখেছেন যেটার পর আসলে কনভারসেশনের বাইরে আর তাদেরকে নেওয়ার কোনো সুযোগই ছিল না বা উপায়ও ছিল না। সো ওই দিক থেকে কুদোস টু দেম। আমরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের রেজাল্টটা যদি দেখি, সেখানে আলিস আল ইসলাম টপ উইকেট টেকার হয়েছিলেন 24টা উইকেট নিয়ে, 20 উইকেট নিয়ে, কিন্তু রুবেল তিনি থার্ড হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন। সো ওভারঅল প্রোগ্রেশনটা খুব কনসিস্টেন্ট এবং পারফরমেন্সটা খুব কনসিস্টেন্ট রাখাতেই আমার মনে হয় যে তারা এখন আস্তে আস্তে করে আলিস এখন এই টিমে ঢুকে পড়েছেন, ইমার্জিং টিমে রুবেল এসেই ইম্প্যাক্ট রেখেছেন। ডোমেস্টিক সার্কিটে তার ওভারঅল পারফরমেন্স যদি আমরা চিন্তা করি, এনসিএল এর টি-20 ভার্সনটাতে তিনি আসলে দারুণ ইম্প্যাক্ট রেখেছিলেন এবং পরবর্তীতে ডিপিএলও তিনি ভালো করলেন। সো ওভারঅল বিপিএল এ দুর্দান্ত পারফর্ম করেছেন। সো কনসিস্টেন্সির জায়গা থেকেও তাদেরকে ডেফিনেটলি প্রশংসাটা করতেই হবে যে তারা আসলে আদায় করে নিয়েছেন এই পজিশনটা, এই সিচুয়েশনটা। এবং আমি খুব করে চাইছিলাম যে একটা প্লেয়ার অফ দ্য সিরিজ অ্যাওয়ার্ড যদি থাকতো খুব ভালো হতো, কারণ রুবেল প্রথম ম্যাচে 6 রানে 2টো উইকেট পেলেন মালয়েশিয়ার সঙ্গে, দ্বিতীয় ম্যাচে এসে 8 ওভারে
4 ওভারে মাত্র 9 রান দিয়ে পেয়েছেন একটা উইকেট। সো এই ধরনের ইম্প্যাক্টফুল বোলিং, স্পেশালি আজকের উইকেটে যদি বলি, আপনি তো ছিলেন, পুরোপুরি ব্যাটিং বান্ধব উইকেট, সেই জায়গার মধ্যে তিনি আসলে যে ভ্যারিয়েশনটা নিয়ে এসেছেন এবং প্রতিপক্ষকে আউট করার যে তরিকা বা তাদেরকে যেভাবে বিব্রত করার তরিকাটা, সেটা আমার কাছে দারুণ লেগেছে। সো আই ফিল যে এটা খুবই পজিটিভ দিক বাংলাদেশের, কারণ শুধুমাত্র ফিঙ্গার স্পিনাররা আসছেন, অর্থোডক্স স্পিনাররা এসে কিছু করবেন, তার চেয়ে যত বেশি এরকম আনঅর্থোডক্স অপশনসও আমাদের আসে, আমার মনে হয় সেদিক থেকে আমাদের বোলিং ভ্যারাইটিটা অনেক বেড়ে যাবে সাদা বলের ক্রিকেটে। শেষে একটু জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশের অনেকগুলো দল কিন্তু এই মুহূর্তে সিরিজের মধ্যে আছে, আবার অনূর্ধ্ব 23 সেগমেন্টটা চালু হতে যাচ্ছে, সেখানে তারা মালয়েশিয়ার সঙ্গে খেলবে, এ টিম যাচ্ছে, সবকিছু মিলে ক্রিকেটের একটা ব্যস্ত সূচি তো অবশ্যই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বা ডোমেস্টিক পাইপলাইনের বেসটা চিন্তা করলে। না অবশ্যই, এবং ভালো দিক যেটা সেটা হচ্ছে যে এখন যেহেতু বাংলাদেশে বৃষ্টির মৌসুম, এই মুহূর্তে কিন্তু দেশের যে খেলাগুলো দেশের মাটিতে যেটা হচ্ছে মালয়েশিয়ার সঙ্গে একটা, বাদ বাকি সব দলই কিন্তু বাইরে যাচ্ছে, উইচ ইজ আ পজিটিভ থিং। কারণ দেশের মাটিতে আপনি এখন কিছু আয়োজন করতে গেলে হয়তো অনেক সময় দেখা যাবে ওয়েদারের কারণেই পারমিট করা যাবে না। সো ওই দিক থেকে যে এই বর্ষার মৌসুমেও বাংলাদেশের ক্রিকেট এত ব্যস্ত এবং 4টা ভিন্ন ভিন্ন পুরুষ দল যাচ্ছে, যেখানে প্রায় 80-র উপরে ক্রিকেটারদেরকে বাজিয়ে দেখা হচ্ছে, এবং নারী দলও গিয়েছে সাউথ আফ্রিকায়, ইমার্জিং টিমটা এশিয়া কাপের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ নারী সিনিয়র টিম, অস্ট্রেলিয়া বাংলাদেশ টেস্ট খেলতে গিয়েছে সিনিয়র মেন্স টিম। সো চমৎকার একটা ব্যস্ত মৌসুম, এবং বর্ষার এই সময়টাকেও যে ইউটিলাইজ করা যাচ্ছে, ভালোভাবে ইউটিলাইজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেটাই পারভেজ বলতে চাচ্ছিলেন। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আহমেদ বিন পারভেজ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, ক্রীড়া বিশ্লেষক এবং ধারাভাষ্যকার। দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।